এবার মারধরের শিকার হয়েছেন মলম বিক্রেতা হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ। ক্ষুব্ধ কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের ওপর। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে হামলার এই ঘটনা তুলে ধরেন তার পোস্টে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। তাদের দাবি, এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জনকেই টাকা দিয়ে কিনতে হবে, কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী। নানা নাটকীয়তা আর জোকারি বাচন ভঙ্গিতে বেশ আলোচিত, সমালোচিত, নিন্দিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের খেলা শেষ। ভারতের ময়ূক রঞ্জনের বিরুদ্ধে মামলা। হঠাৎ করে একজন পাবনা জেলখানা থেকে বেরিয়ে রিপাবলিক বাংলা নামক একটি ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছেন। বাংলাদেশ থাকবে না। একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন, তাহলে সেই পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না। মাথার মধ্যে গরুর পশ্চাৎ দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে, সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই। বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও, দেশ বাঁচাও। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারোর এখতিয়ার থাকে, সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে। আর এই সুযোগেই শুভেন্দু লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক, হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক পুরোতে ব্যস্ত গেরুয়া শিবির। এভাবেই নিজ দেশের গণমাধ্যমের তোপের মুখে আছে এই বিজেপি নেতা। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। মুজিবকোট পুড়িয়ে আমি আজকে পদত্যাগ করলাম। আওয়ামী লীগের কোন পদে ছিলেন? আমি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম, মাহমুদ ইমরানের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি মুজিবকোট করলাম এই জন্য যে আমি আওয়ামী লীগ দলকে আজ থেকে পদত্যাগ করলাম। জয়পুরহাটের খেতলালে প্রকাশ্যে মুজিবকোট পুড়িয়ে দল। হঠাৎ কেন ভারতীয়রা এত চটেছে মোদী সরকারের উপর? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের। এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর, ঠিক তখনই মোদী প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কে অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার রেমিটেন্স অর্জন করে, যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে, যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে। ভারত হটাও, ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা। অনেকেই ভারতীয় পণ্য বয়কট করছে। সেই সাথে বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও। তাই নেটিজেনদের কেউ কেউ বলছে, বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ তো নেই, বরং ক্ষতিই বেশি। এদিকে ভারতে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশল ও তার পোষা মোদী মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং শুভেন্দুর কূটনীতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে পৌঁছেছে। আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে মোদীর ভরাডুবি চাইছে খোদ ভারতীয়রা। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদী সরকারের পতন চায়। মোদী প্রশাসনের যেন কবর রচিত হয় এমন প্রত্যাশাই ব্যবসায়ীদের। তারা যেন তাদের পেটের তাগিদে চলা ব্যবসা ঠিকমতো চালাতে পারে, তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে।
সম্প্রতি এক সাংবাদিকের সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে ভারতীয়রা। তাদের দাবি, নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন। এদিকে পিডিএস নেতা সমীর পুতাটুন্ডু বলেন, ফ্যাসিস্ট বিজেপি সরকারকে আমরা সরাতে চাই। তিনি বলেন, উন্নয়ন আটকাতে গরিব কৃষক শ্রমিকদের পেটে মারার যে কাজ করছে মোদী সরকার, তার নিন্দা জানাই। তিনি আরো বলেন, মোদী সরকার সাংবাদিকদের ওপর অত্যাচার করছে, তারও নিন্দা জানাই। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য পোস্টার হাতে দিল্লির রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলের আশঙ্কা, অতি দ্রুতই সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট মোদীর পতন সুনিশ্চিত। বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খেলাফত মজলিসের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন। আর খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, জাতির ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাব দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বিভেদ নয় ঐক্য, এই স্লোগানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয় রাজধানীর সরোয়ার্দী উদ্যানে। সমাবেশে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভারতের আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদ রুখতে ঐক্যের তাগিদ দেন তারা। আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাজাবার একটা সুযোগ তৈরি হয়েছে। অনেকাংশে কিন্তু ভারত বিভিন্ন ধরনের কথা বলার সুযোগ পেয়েছে। আমি বলবো, আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একাত্রিত হয়ে আমরা কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল, ভারত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আজকের এই মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, আছেন, তারাও আছেন, অন্যান্য ইসলামী সংগঠন সমূহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের গড়ে ওঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। ধসে পড়েছে কলকাতার ব্যবসা। ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত। পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত। কেনাকাটা, চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকেছিল, এখন তারা হতাশাগ্রস্ত। দেশটির ব্যবসায়ীরা মোদির উপর ক্ষোভ জানিয়ে করছেন কান্নাকাটিও। খোদ ভারতের গণমাধ্যমগুলোতে উঠে আসছে এমন তথ্যসমূহ। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে। এক ব্যবসায়ী বলেন, আমাদের কাস্টমার একদম কমে গেছে। আমরা মূলত বাংলাদেশি কাস্টমারদের উপর আবাসন খাতেও ধস নেমেছে। ব্যবসায়ীদের বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানান রকম সেটা গুজব না অরিজিনাল, সেটা আমরা মিডিয়া ভালো জানে এটা। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। তারা বলছেন, বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করা হবে। আর নিজ দেশের গণমাধ্যমে ফাঁস হচ্ছে এই বিজেপি নেতার আসল রহস্য। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। শিকার হয়েছেন মারধরেরও। দেখানোর চেষ্টা করবো আমিনুল বলকে কোন পুলিশ অফিসার পাশে মারা
কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। তাই বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত সরকার। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং এ নিয়ে চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ জুড়ে। কৃষকরা অভিযোগ করেছেন তারা পেঁয়াজ ও আলু মাত্র 2.5 থেকে 3 টাকায় প্রতি কেজি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার ফলে তাদের উৎপাদন খরচও উঠছে না। এই পরিস্থিতিতে কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছেন। ব্যবসায়ী ও কৃষকরা এসবের জন্য মোদী সরকার ও সাংবাদিক ময়ূক সহ বিজেপি নেতা শুভেন্দুকে দায়ী করছেন। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। এছাড়া ময়ূকের বাড়িতে হামলা ও তার বাড়িকে পাবলিক টয়লেট বানানোর দাবিও জানিয়েছেন তারা। এছাড়া ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম কলকাতা টিভিতে শুভেন্দুর বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচারের বিরুদ্ধে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার কাছে দাবিপত্র না রেখে বাংলাদেশের ঘটনায় মমতার বিরুদ্ধে কামান দাগছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে হিন্দুদেরকে আলাদা করে রাজনীতি করা, এই জিনিসটা আমার মনের মধ্যে বোঝায় না। আর শুভেন্দু অধিকারী এই রাজনীতি মনে হয় না চলবে এই বাংলায়। বাংলাদেশ থেকে হাসিনা সরকার চলে যাওয়ায় মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করেছে তা নিয়ে কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশে এসে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন। বাংলাদেশ সরকার বর্তমানে পেঁয়াজ ও আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎসের সন্ধান করছে। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে। এছাড়া আরও 4টি দেশের সাথে নতুন করে আলু পেঁয়াজ কেনার কথাও চিন্তা করছে। ভারতের গ্রামীণ অর্থনীতি ইতিমধ্যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন, আর এই রফতানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছে।